বুঝছস মারো। এই কিরে তোর কত বড় সাহস, তুই আমার বসের গায়ে হাত দিছস, তোর হাত কিন্তু একবারে পকেটে ভরে তুমি। বাই 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 পেটি গেলে গেল। রেহান চৌধুরী 10 মিনিটের মধ্যে হাজী করিমের অফিসে চাই। চেনাশোনা কেউ নিকে? তুই ভাবলি কি করে তোর মতো এরকম সামান্য একটা ড্রাইভারকে আমি বিয়ে করব? আপনাগো সবার ভাগ্য খুব ভালো যে আমি আপনাগো লগে শুধু কথা কইতে আইছি। যেখানে আমি নিজে সাহেবের সাথে তোমার বিয়ে ঠিক করেছি, সেখানে পার্টিতে নিয়ে সাহেবকে কেন অপমান করেছো? তোমারে বিয়া না করা পর্যন্ত আমি শান্তি হইতাছি না। ভাই ভাই আমার এখানে আটকা রাখছেন কেন ভাই? আমার সাইরা দেন না, আমি কি দোষ করছি ভাই? আমার সাইরা দেন না ভাই। ম্যাডাম, এত বছর পর আমাদের কথা মনে পড়লো। দুলাভাই স্যার কেমন আছেন? আরে আস্তে, তুই কি পাগল? এভাবে চিৎকার করলে তো বাবা মা সবাই জেনে যাবে। তাহলে যে আমি না জানিয়ে আসলাম, সারপ্রাইজটা তো আর থাকলো না। কেমন দুলাভাই? কি ছোট গিন্নি বইরে পাইছো, দুলাভাইরে পাও না কে? তোমরা এখানে আমাকে একটা ফোনও করলি না? সারপ্রাইজ দিলাম। সারপ্রাইজ দিবি বলে তুই আমেরিকা থেকে এখানে চলে আসলি, অথচ আমি কিছু জানি না। আরে গাধা, এই যে তুই তো এখনই সবাইকে জানাই দিবে। আর যদি আমি তো ফোন করতাম তাহলে কি সেটা সারপ্রাইজ থাকতো? বাবা মা তো জানতোই, পুরো এলাকাবাসী জেনে যেত যে আমি আসতেছি। কি রে মানহা, তুই এরকম চিৎকার করছিস? মা, তুই হঠাৎ করে আচ্ছা একটা ফোন দিবি না? তারপর ফোন দিলে কি তোমার এই হাসি মুখটা আমি দেখতে পারতাম? এই যে এখন যেভাবে তুমি অবাক হয়ে গেছো। তা তোরা না বলেই চলে আসলি যে? কারণ তো আছে মা, কিন্তু কারণটা আমি আজকে বলবো না, পরে বলবো। আরে রকি, বাবা কানহা, কেমন আছো বাবা? আমি তো বেশ ভালো আছি, কিন্তু বাবাকে চমকে দেওয়ার একটা প্ল্যান করেছো না, না জানিয়ে এসে? তোমাকে চমকে দেওয়ার আমার যে একটা শখ ছিল, সেই শখটা আমি পূরণ করলাম। তার মানে এবার বুঝলাম যে আমার মেয়েটা আমেরিকায় গিয়ে বেশ চালাক হয়েছে। হ্যাঁ বাবা। স্যার, ওই গাড়ি বাইর করছে, আমাকে মিটিং এ যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, উনি কে বাবা? কে আবার? আমার গাড়ির ড্রাইভার? মানহা, কারেকশন, ও শুধু গাড়ির ড্রাইভার না, ও হচ্ছে এই হাজী করিমের ছোট মেয়ের হবু জামাই। সরি বাবা, আমি মানে বুঝলাম না। ও হ্যাঁ, এনিওয়ে, আমি বোধহয় অনেক কিছু মিস করে ফেলেছি। স্যার, আমি তাহলে গাড়ি স্টার্ট দিই। হ্যাঁ, যাও। কালকে বাসার কেউ অন্য কোনো প্ল্যান রাখবে না। কেন? বাবা মা শোনো, আমি আর তোমাদের জামাই আমরা কিন্তু খুব স্পেশাল একটা পার্টি থ্রো করব তোমাদের দুজনের অ্যানিভার্সারির জন্য। রিয়েলি? ইয়েস। ওকে, তাহলে যাও এখন মিটিং করে এসো। ঠিক আছে, এখন তোমরা ফ্রেশ হও, রেস্ট নাও, আমি যত দ্রুত সম্ভব মিটিং সেরে বাসায় চলে আসবো। ওকে ওকে রকি? ড্যাডি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই ওয়ান্ট টু জয়েন উইথ ইউ। বাবা, তুমি জার্নি করে এসছো, রেস্ট নাও। ড্যাডি, আই এম ফ্রম আমেরিকা। আপনি যেটা বুঝতেছেন এটা কিন্তু না। আমার এনার্জি 100 বুঝছেন? আমি আপনার সাথে যেতে চাই। আমি তো অনেক ট্যুর দেই না, আমার কোনো সমস্যা নাই, আমি ওকে। যেতে চাচ্ছে নিয়ে যাও না, বাসারও বোরিং হবে, নিয়ে যাও। ওকে, চলো। সরি, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করালাম। যাই হোক, আমরা তাহলে শুরু করি। আজকের মিটিংটা লিড করবে সাহেব। আসসালামু আলাইকুম। আমি বাংলা নাটকের একজন ডাইরেক্টর।
আপনি যদি স্টুডেন্ট, বেকার কিংবা আপনার হাতে প্রতিদিন 1 ঘন্টা ফ্রি সময় থাকে, 1 মিনিটের অ্যানাউন্সমেন্টটি শুধুমাত্র আপনার জন্য। কেননা আমরা আমাদের টিমের মাধ্যমে অন্তত 1000 মানুষের একটা কর্মসংস্থান তৈরির ব্যবস্থা করেছি। কথাটা কর্মসংস্থান শোনা গেলেও আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে কাজটি করতে পারবেন। আমাদের টিম 2টা কোর্স রিলিজ করেছে, যার মধ্যে প্রথম কোর্সে জয়েন হওয়ার মাধ্যমে আপনি ইউটিউবের সকল কাজ শিখে ইউটিউব থেকে মাস শেষে সর্বনিম্ন $200 থেকে $500 অবধি আর্নিং করতে পারবেন। আর আমাদের দ্বিতীয় কোর্সে মাত্র 10,000 টাকার মাধ্যমে জয়েন হওয়ার মাধ্যমে আপনি মাস শেষে সর্বনিম্ন $500 থেকে $700 আর্নিং করতে পারবেন, বা সরাসরি আমাদের টিমে জয়েন হয়েও কাজ করতে পারবেন। সুযোগটা একদম সীমিত সময়ের জন্য, আর শুধুমাত্র 1000 জনকেই এই সুযোগটা দেওয়া হবে। বিস্তারিত জানতে বা আমাদের কোর্সে জয়েন হতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ। এই ছেলেটা, আরে করিম সাহেব, এই ছেলেটা তো কিছুদিন আগে আপনার ড্রাইভার ছিল। ড্রাইভার থেকে সরাসরি 500 কোটি টাকার মিটিং এ নিয়ে আসছেন আপনি। ব্যাপারটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে না করিম সাহেব? মিস্টার তায়েব, আপনি যতটুকু বলেছেন ওখানে ফুল স্টপ দিন। আর হ্যাঁ, আমি এখানে কোনো পারিবারিক ব্যাখ্যা দিতে আসিনি, এসেছি ব্যবসায়িক কথাবার্তা বলতে। যদি ব্যবসা নিয়ে কোনো কথাবার্তা থাকে তাহলে বলুন, নইলে অযথা সময় নষ্ট করবেন না প্লিজ। 500 কোটি টাকার প্রজেক্ট, আপনারা শুধুমাত্র টাকাটা দেখতেছেন, কিন্তু আমরা দেখতেছি বাজার। আমরা সবাই এই প্রজেক্টটা শুধুমাত্র নামমাত্র করব না, আমরা এমন ভাবে করব যেন আগামী 5 বছরে আমগো এই সেক্টরে হাজী করিম গ্রুপ অফ কোম্পানির অনুমতি ছাড়া কেউ কোনো বড় সিদ্ধান্ত নিতে না পারে। আর রাগ তোর সিদ্ধান্ত। বড় বড় কথা বলা খুব সহজ, তোর মতো 2 পয়সার ড্রাইভার 500 কোটি টাকার ডিল করবে, এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। জনাব, গাড়ি চালানোর জন্য রাস্তা চিনতে হয়, আবার ব্যবসা করার জন্য মানুষ চিনতে হয়। আমি দুইটাই পারি। দয়া করে এই ফাইলগুলো একটু চেক করেন, এখানে কিছু শর্ত দেওয়া আছে। আপনারা সবাই যদি এই শর্তে রাজি থাকেন তাহলে এই 500 কোটি টাকার ডিল আজকেই সাইন হবে। তবে একটা কথা, এই শর্তগুলা মাইনা নেওয়ার আগে লাভ লোকসানের হিসাবটা একটু আগেই মিলাই নেবেন, কারণ এই বাজারে ভুল সিদ্ধান্তের দাম টাকা দিয়া দিতে হয় না, অস্তিত্ব দিয়া দিতে হয়। করিম সাহেব, আপনার তো দিন শেষ হয়ে গিয়েছিল, তো হঠাৎ এত বড় করে ফিরতে চাচ্ছেন আপনি? সাপকে আপনি যতই দুধ খাওয়ান, একদিন না একদিন আপনাকে ছোবল দিবেই, আর আজকেই সেই দিন। সেদিনও আমি আপনাকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার ভাগ্য ভালো, এই ড্রাইভারটা আপনার সাথে ছিল। আজকেও আপনার ড্রাইভার আপনার সাথে আছে, কিন্তু আজকে সে আপনাকে বাঁচাতে পারবে না। Hey, dude, what are you doing here? Hey, bro, I have to go. Hey, I'm the job. স্নাইপার লেজার, এটা তো স্পেশাল সিকিউরিটি স্পেশাল পারসনকে দেওয়া হয়। পিস্তলটা হাজী করিমের দিকে তাক করার আগে আপনার 10 বার ভাবা উচিত ছিল। Hello everyone. Attention please. আজকের এই বিশেষ দিনে যারা হাজী করিম সাহেব মানে আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে শুভেচ্ছা জানিয়ে যারা এখানে এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে আপনাদের লগে আরেকজনের পরিচয় করাই দিব, যারে পায়ে আমাদের পরিবার খুবই গর্বিত। সে আর কেউ না, হাজী করিম সাহেবের ছোট কন্যার একমাত্র হবু জামাই সাহেব। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকাল মানুষ উপহারের লগে আরেকটা জিনিস লিয়ে আহে, সেটা হচ্ছে দাম। তো মজার ছলে হইলেও আজকে আমরা হিসাব বিজ্ঞানের খেলা খেলি। আমার ফোনে এমন একটা সফটওয়্যার আছে, এইটা যদি কোনো গিফটের উপর স্ক্যান করি, ওই যে ডিসপ্লে দেখতেছেন না,
এই জায়গার ভিতরে এই গিফটের যে বাজার মূল্য আছে সেটা ওই ডিসপ্লেতে উঠে আসবে। তো আমরা কি খেলাটা খেলতে পারি? হ্যাঁ হ্যাঁ 1,25,000 তাহলে কই এটা কি? এটা স্যারের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। এই বেটা তুই কি ব্যাক করলি? হ্যাঁ, এখানে লাখ লাখ টাকার গিফট আছে, এর ভিতরে কি তোর গিফট শোভা পায়? তেলে আর জলে মিলেনি। হ্যাঁ রকে, এটা তুমি কি করলে? গিফটটা না দেখেই না খুলেই তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? ড্যাডি, সব গিফট তো সব জায়গায় শোভা পায় না, এটা দেখলেই তো বোঝা যায় এর ভিতরে চিরুনি আছে আর পাউডার আছে, কই পাকিস্তান আর কই গুলিস্তান। স্যার, একটা জিনিস না দেখেই তার বাজার মূল্য ঠিক করে ফেলাইলেন, এটাই কি আপনার ব্যবসায়িক নিয়ম? এই ফকির নির্ভুল, তুই কি আমার ব্যবসায়ী গাবি? না স্যার, আপনারা শুধু একটা জিনিস মনে করাই দিতে চাই, সব কিছু টাকার দামে লেখা থাকে না। তোর কথাগুলো শুনতে খুব ভালোই লাগে। সাধারণত যেসব মানুষের কাছে টাকা থাকে না, যোগ্যতা থাকে না, তারাই একটু বড়াই করে কথা বলে, এবং তুই সেই টাইপেরই মানুষ। তোর যখন তুই আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স, তাহলে আমার একটা শর্তে রাজি হয়ে যা। কি শর্ত? আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম বেশি থাকে, আমি হেন থেকে নাকে খড় দিয়ে যামুগা। মাগার আমার গিফটের থেকে যদি তোর গিফটের দাম কম হয়ে থাকে, তুই হেনে সপ্তাহের সামনে স্বীকার করবি তুই এই পরিবারের যোগ্য না, আর নাকে খড় দিয়ে হেন থেকে বেরোয় যাবি। রাজি? রকি, এটা নিয়ে বাড়াবাড়ি করো না। না না স্যার, থাক না। স্যার, আমি আপনার শর্তে রাজি। বই তুই কি কথা দিতেছ? আপনি কন্টিনিউ করেন। বুঝিস, লড়চড় কিন্তু করবার পারবি না। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আমরা স্ক্যান করব, দেখব কার দম কত বেশি। $10,00,000। ও মাই গড, 12,00,000, 17,50,000। পরে একটা চেয়ার দেবু, করার তো কাঁদতেছে। ফাইনালি আমারটা, হাজি করিম সাহেবের বড় মায়ের জামাই, কাম ফ্রম আমেরিকা। আমি কি কম, আপনারাই কোন? আমিও জানতে চাই। চিন্তা করো না, আমার কিন্তু একটু ভয় লাগছে। ভয় পেও না, তাড়াহুড়ো করে বাক্স খুলবে না। আমাদের বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি। 20 লাখ। তো দুলাভাই দেখেছিস কত স্পেশাল গিফট নিয়ে আসছে? Now scan it. আরশা, 2. গলি থেকে গুলশানের মোড় হাতের মুঠোয় রাখি আমি, আস্ত এই শহর সবাই আমায় চেনে রে ভাই, আমি তো কিং। Look, 1,25,00,000। কেউ বলে ওস্তাদ, কেউ বলে জম, আমার সামনে হোয়াট? ইম্পসিবল। এই দেখো তো, তোমার ফোনে বোধহয় ডিস্টার্ব হয়েছে। রিস্টার্ট দাও, রিস্টার্ট দিয়ে আবার স্ক্যান করো। আসলে তো এটা তো ওইবার পারে না, এই ফকির নির্পুত কেমতে পাইবো? আরেকবার রিস্ক্যান করো না। আপনারা সবাই আমার একটা প্রশ্ন করতে পারেন যে আমি সামান্য একজন ড্রাইভার, কিন্তু এত দামি গিফট আমি কই পাইলাম? সেই প্রশ্নের উত্তর আমি এই ভরা মজলিসে দিব না, আমি আমার মালিকের কাছে এই উত্তর দিব। কারণ আমি এখানে কারোর সাথে প্রতিযোগিতা করতে আসি নাই। আমি এখানে আমার মালিকের সম্মান রক্ষা করার জন্য ছোট্ট একটা উপহার নিয়ে আসছি। স্যার, আরেকটা কথা, কারোর সম্মানের কাছে গিফটের দাম খুবই তুচ্ছ। আর সেই জন্য আপনার কাছে আমার একটা অনুরোধ রইল, কাউরে তার গিফটের দাম দিয়ে বিচার করবেন না, অন্তত মানুষের সম্মানটার কথা একটাবার চিন্তা করেন। যাই হোক, আজকের এই অ্যানিভার্সারির দিনে আপনাকে সবার আনন্দ নষ্ট হয়ে যাক, আমি সেটা চাই না। আপনারা সবাই আনন্দ করেন। রকি, বেটা,
Don't judge a book by its cover. এসো। ম্যাডাম জি, কি ব্যাপার? 1,25,00,000 টাকা দিয়ে যেই ছেলে তোমাকে গিফট করতে পারে সেই ছেলেটা সাধারণ, এই কথাটা তুমি এখনো বিশ্বাস করো? মানহার মা, সাধারণ আর অসাধারণ এই দুটোর পার্থক্য বোঝার ক্ষমতা আমার আছে। তাহলে তুমি চুপ করে আছো কেন? রেহান চৌধুরীকে তোমার অফিসে 10 মিনিটের মধ্যে হাজির করা, একের পর এক অসম্ভব কাজকে একদম সহজ করে ফেলা, আবার আজকে 1,25,00,000 টাকার একটা গিফট। আমি না সত্যি বলছি, আমি এই ছেলেটার চরিত্রটা এখনো বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও প্রথমে বুঝতে পারিনি। ও যখন আমাদের বাড়িতে প্রথম আসলো, ওর চারপাশে যেসব ঘটনা ঘটছিল তার ব্যাখ্যা কিন্তু ও নিজের থেকে আমাদেরকে দেয়নি। আর ঠিক তখনই ওকে আমার সন্দেহ হয়েছিল। ছেলেটা নিজেকে যা দেখায়। বন্ধুরা, আজ আমাদের বিশেষ দিন। দেখো এখানে তাড়াহুড়ো করবে না, আমি দাগগুলো অনুসরণ করছি। সবাই মিলে কাজ করলে বীজ সব সম্ভব, বন্ধুত্বই কাজ করলে শক্তি। আসলে কিন্তু ও তার চেয়ে অনেক বেশি কিছু। তারপরেও তুমি ছেলেটার ব্যাপারে কোনো খোঁজ খবর নিচ্ছ না? না, নিচ্ছি না। কেন? কারণ ওর আসল পরিচয় জানার চেয়ে ওর আসল উদ্দেশ্যটা কি সেটা জানা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আর একটা কথা মনে রেখো, এই ছেলেটা যদি অসাধারণ হয় তাহলে সেটা তো আমাদের জন্য সমস্যা নয়, বরং সুবিধা। সুবিধা? হ্যাঁ, কারণ আমি ওর সরলতা দেখেছি, ওর দায়িত্ববোধ দেখেছি, এমনকি মানুষের পাশে দাঁড়ানোর ওর সাহস দেখেছি। আচ্ছা, এটার সাথে যদি মেধা, ক্ষমতা এবং সামর্থ্য থাকে তাহলে এমন একজন মানুষই তো আমার দরকার, আমাদের দরকার। নিশান চৌধুরী যেভাবে হাজি গ্রুপকে দুর্বল করে দিয়েছে, সেই জায়গা থেকে হাজি গ্রুপ ঘুরে দাঁড়াতে হলে শুধু অর্থ না, লাগবে মাথা, মেধা এবং সাহস। আর সেই সাথে এমন একজন মানুষ যে সকল অসম্ভবকে সম্ভব করার দুরন্ত সাহস রাখে। তাই বলে আমরা সত্যিটা জানবো না? ম্যাডাম জি, সময়ের আগে সব সত্যি জানতে নেই, আর সময়ের আগে সকল সত্যি বলতেও নেই। মানহার মা, ও যেমন আছে ওকে তেমনই থাকতে দাও। আর আমি যা করছি সব বুঝে শুনেই করছি। সময় হোক, দেখবে ছেলেটা নিজেই আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। লগেরটা কো? ওই যে স্যার। দুলাভাই স্যার, টাকা পয়সা লাগবে কবি না, নিচে কইলেই তো হইতো। শার্ট কিনবো, এটাতে প্যান্ট কিনবো, এটাতে শু কিনবো, এই যে মালাটা খাইলাম। পোলাপান আগুন লয়ে খেলতে হয় না স্যার। এই আগুন আমারও লাগবে না, ধরেন স্যার, আগুন লয়ে আপনি খেলতেছেন। কি কস? স্যার, জিন কি দিয়ে তৈরি কোন তো? কি তৈরি? স্যার, সাহেব দিয়ে তৈরি। সাহেবের তৈরি মানে? এই যে আমগো ড্রাইভার আছে না সাহেব, হ্যাঁ তো একটা জিন। ওই জিন কেমন নয়? দুলাভাই স্যার, আপনি হইলেন গে আমগো বড় মাঠে আমার একমাত্র জামাই। আমরা আপনার অনেক ভালোবাসি। আমি চাই না আপনার কোনো বিপদ হোক। এই সাহেব একটা জিন, আপনি সাহেবের পিছনে ঘুরেন না। সাহেবের যদি পিছু পিছু ঘুরেন তাহলে একটা বিপদে পড়বেন। আমি চাই না ওর টেনশনে আপনি শুকায় যান। এই বরিশাল নোয়াখালী না পেছাইয়া সেন্টারায় ঢাকায়। দুলাভাই স্যার, আপনি কি বেশি বুঝেন? এই দিনের আশেপাশে থাকলে আপনার এই মোটা শরীর না বিদেশ যাইতে পারবেন না। স্যার, জিন তো যেমন তেমন জিন না, বিশাল বড় জিন। এ শুধু এই ঢাকা শহর না, সব জায়গায় থাকে। ও কি কি জানে আপনি জানেন স্যার? ও রেসলিং জানে, ও বক্সিং জানে, ও ক্যারাটে জানে, ও মারামারি জানে। আপনার মতো
এরম 10টার কাছে কিচ্ছু না, মায়েরা বুমায় লাই স্যার। জিন না, ও জিন। ও যদি জিন হয়, আমি হলো জিনের বাপ, বহুত জিন। আরে কি করুন জানোস? কি করবে স্যার? কিরে, এটা কি ডেকে লইছি? এটা কি দুলাভাই না কালি ফেলার দৈত্য? বস আজকে আমার কি হইতো? আমি আসছিলাম ডর, আজকে জীবনটা সাঙ্গা ভাঙ্গা করে লেছে, কারে বুঝাইতেছিলাম। চল নিচে চল, ফার্মেসিতে যাইতে হইব। আমি যদি এই অফিসে কাজ না করতাম তাহলে আজ আমার বাবার এই অবস্থা হতো না। বাবা আমার জন্য কত কি করলো, আমি বাবার জন্য কিচ্ছু করতে পারলাম না। কি হয়েছিল তোমার আব্বার? বন্ধুরা দেখো, এখানে একটা রহস্যময় বাক্স। এই বাক্সের ভেতরে কি আছে? আমার কিন্তু একটু ভয় লাগছে। ভয় পেও না, সবাই মিলে দেখি। হোয়াট হু ইজ দিস? আই স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। দাঁড়ান। কে আপনি? এখানে কেন ঢুকছেন? লোক দেখেন না, অন্ধ নাকি? বাবজান খেয়াল করি নাই, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। কিসের ভুল, কিসের ক্ষমা, কিসের মাপসাপ? এই অফিসটাকে কি নিজের বাড়ি ঘর মনে হয়? যখন তখন ঢুকে পারবেন? কেন ঢুকছেন? ওই আমার আমার মেয়ে অফিসে চাকরি করে, ওর জন্য খাবার নিয়ে আসছিলাম। বেশ, চাকরি করে। আপনার মেয়ের মতো এরকম শত শত ছেলে মেয়েরা এখানে চাকরি করে, তাই বলে তাদের বাবা মায়েরা সবাইকে লাইন দিবে আমার অফিসের মধ্যে? নাকি মেয়ের অজুহাত দিয়ে ভিতরে ঢুকে অন্য কোনো উদ্দেশ্য আছে? চুরিধারী মতলব আছে নাকি? বাবজান এটা কি কইলেন? আপনার এই কথা আমার মনে খুব কষ্ট পাইছে। আমি গরিব হইতে পারি, কিন্তু আমি আমার মেয়ের অফিসে কি করবো? বাবজান একটা কথা বলি, কিছু মনে করেন না। আপনি শিক্ষিত হইতে পারেন, কিন্তু বাপের বয়সে মুরব্বীর সাথে কেমনে কথা কইতে হয় এই আদব কাদে মনে আপনারা কেউ শিখায় নাই। ছোট লোকের বাচ্চা, আই থার্ড ক্লাস। তোর মতো একটা রাস্তার মুরুক্ষর কাছে আমি শিখবো ম্যানারিজম, আমি শিখবো কিভাবে কথা বলতে হয়, ভদ্রতা। এই তোরা বুঝতাম তোর লেবাস দেখছিস? তুই কার সাথে কথা বলতেছিস? গাদে গাদি সার্টিফিকেট অর্জন করছি তোর মতো মূর্খের কাছ থেকে শেখার জন্য। ম্যানারিজম কাকে বলে? মেয়ে চাকরি করে, ছেলে চাকরি করে। খবরদার একটা কথা মনে রাখবেন, ছেলে মেয়ে চাকরি করে বলেই কখনো ভাববেন না এখানে আসলে আমার সমস্ত স্টাফরা আপনাদেরকে হুজুর হুজুর করবে, মাথায় তুলে রাখবে, যথাযথ সম্মান করবে। এটা কখনোই ভাববেন। বাবজান আমি তো শুধু আমার মেয়ের জন্য খাবারটা নিয়ে আসছিলাম। কিসের খাবার? খাবার তো একটা অজুহাত মাত্র। নিশ্চয়ই কোনো অকারেন্স করার উদ্দেশ্য আছে। আপনাদের মতো এই শ্রেণীর ছোট লোকের জাতের জায়গা হচ্ছে গেটের বাইরে। সবসময় গেটের বাইরে কুর্নিশ করে দাঁড়িয়ে থাকবেন, বিকজ আপনাদের মতো লোকদেরকে ভিআইপি পজিশনে ঢুকতে দিলে না, ভিতরে ঢুকেই নিজেদেরকে অনেক বড় কিছু ভাবতে শুরু করে। ক্লিয়ার? স্যার স্যার আমার বাবা, স্যার আমার বাবার সাথে এইভাবে কথা বললেন না স্যার। ও তাহলে তোমার বাবা, শোনো, তোমার বাবা আমাকে শেখায় কিনা এই ধরনের ছোট লোকের রাস্তার লোকজনের সাথে নাকি ভদ্রভাবে কিভাবে কথা বলতে হবে সেটা উনি আমাকে শেখাচ্ছে। শোনো, তুমি ওনাকে শেখাও, উনি কোথায় এসছেন সেটা উনি নিজেই ভুলে গেছেন। এইরকম একটা কর্পোরেট লেভেলে ঢুকতে হইলে যোগ্যতা লাগে, শিক্ষা লাগে। ম্যানার্সটা ওনাকে শেখাও, ভদ্রতা ওনাকে শেখাও। এই যে ডাস্টবিনের কিট, ছোট লোকের জাত, এই যে দাড়িমো চুল, এগুলো পাকছে কি বাতাসে? বাতাসে পাকছে। এই যে মেয়েটা, আপনার এই মেয়েটা রাঙ্গা চামড়ার মেয়ে, এই রাঙ্গা চামড়া দেখাইয়া পরপুরুষের সাথে রঙ্গলীলা করে টাকা কামাই করে, আর সেগুলো খান, খালি খাইয়া হজম করেন। বিবেক বুদ্ধি কিছু হয় নাই? হ্যাঁ, এই সমস্ত ফকিন্নির জাতেরা, এই ছোট লোকের জাতেরা, এগুলো একটু নির্লজ্জ বেসরমি হয়। এই ছোট লোকের বাচ্চারে ঘাড় ধাক্কা দিয়ে বের করো। কোনোদিন জানি আর আমার গেটের আশেপাশে না দেখি। যা, বের করো, বের করো।
স্যার আমরা কি করতে পারি? 1 মিনিট সময় দিলাম। এই 1 মিনিটের মধ্যে আপনাকে অফিসের সিইও আর বড় বড় চেয়ারে যারা বসে তা করে তাই ফোন লাগান, ফোন লাগান। এই তুই, হাউ ডিয়ার ইউ, তোর এত বড় কলিজার পাটা আমার অফিসে ঢুকে টেবিলের উপরে পা দিয়ে বসে আছিস? নাম নাম এই চুপ! একদম জিব্রা টাইনা সিরা ফালাম। তুই কল লগে চিল্লায় কথা কস? হ্যাঁ, একদম জানে মেরা ফালামো। তবে অফিসটা কিসের অফিস? সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ অফিস। বন্ধুরা, আজ আমাদের বিশেষ দিন। দেখো এখানে তাড়াহুড়ো করবে না, আমি দাগগুলো অনুসরণ করছি। সবাই মিলে কাজ করলে বীজ সব সম্ভব, বন্ধুত্বই কাজ করলে শক্তি। হ্যাঁ, সমাজ কল্যাণ মানে বুঝোস? সমাজ কল্যাণের ব্যাখ্যা জানোস? অ্যাব্রিভিয়েশন জানোস? সমাজ কর্মীর কাজ কি? চুপ করে আসছ কেন? জবাব দে। এই মাইয়ার অসহায় বৃদ্ধ বাবার লগে তুই যে বাজে আচরণ করছস, এটা তো সমাজ কল্যাণের মধ্যে পড়ে? হ্যাঁ, তোর কথার আঘাতে ওর বাপে সুইসাইড করতে গেছিল। একটা কথা তোর মাথার ভিতরে ঢুকায়া না, যতদিন পর্যন্ত না ওর বাপে সুস্থ হইতাছে তার চিকিৎসার সব খরচ তোর এই সমাজ কল্যাণ অফিস বহন করব। শিওর স্যার, শুধু চিকিৎসা খরচ না স্যার, যতদিন পর্যন্ত সুস্থ হয়ে না ওঠে সমস্ত টেক কেয়ার আমরা করব। আর যদি না করস, ডোন্ট শুট স্যার, প্রমিস করব। মনে থাকে যেন, তা না হইলে একদম জানে মাইরা ফেলামো। কি? ওই এত বড় সাহস, ও আপনার অফিসে যাই আপনার স্টাফের সামনে আপনাকে অপমান করে? একটা ব্যাপার না, আমার মাথায় ঢুকতেছে না চৌধুরী। ওই মালের ড্রেস আপ গেট আপের সাথে ওর আচরণের কোনো মিলই নাই। ওই সেটের মাল আব্দুল্লাহ আসলে কে রে ভাই? সদর সাহেব, ওই প্রকার বাচ্চায় কে সেটা জানার বিন্দু মাত্র ইন্টারেস্ট আমার নাই, কিন্তু ও জানে না হু অ্যাম আই। আমি কাঞ্চন চৌধুরী, আর কত বড় স্পর্ধা আমার অফিসের মধ্যে ঢুকে টেবিলের উপর পা রেখে সমস্ত স্টাফের সামনে আমার গলা ধরে চাকি দেয়। সদর সাহেব, নিলামে হাইরা গেছি তাতে গায়ে লাগে নাই, কারণ তখন গায়ে হাত তুলে নাই। বাট এবার তো আমার গায়ে হাত দিছে ভাই। ওই যে বললাম, আমার অফিসে ঢুকে টেবিলের উপরে পা দিয়া আমার কলার ধরে ছাকি মারে সমস্ত স্টাফরা তাকিয়েছিল ভাই। আমি নিতে পারিনি ভাই, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আজকে আমার গায়ে হাত দিছে, কালকে আপনার গায়ে হাত দেবে। অতএব ওকে আর বাড়তে দেওয়া যাবে। ওর পরিচয় শনাক্ত করে ও যদি ইগোরের গর্তেও ঢোকে, সেখান থেকে টেনে হিস্ট্রে বের করে কাউন্টার অ্যাটাক ওকে দিতেই হবে। মিয়া ভাই 10 কথার এক কথা কইছেন, এখন কোন আমরা কি করতে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপলি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক নাটক সাহেব নাটকের 6 নম্বর এপিসোড এক্সপ্লেন নিয়ে। 6 নম্বর এপিসোডে কি কি করতে চলেছে, 6 নম্বর এপিসোডটি কবে ইউটিউবে আপলোড করা হবে সেটাই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিনিয়ত নাটকের নিত্য নতুন আপডেট ভিডিও, এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের মাঝে যে কোর্সের বিষয়ে কথা বলা হয়েছে, আপনারা যদি কোর্সে জয়েন হতে চান তাহলে মাস্ট বি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এন্ড আপনি আমাদের কোর্সে জয়েন হতে পারবেন। এখন আসা যাক সাহেব নাটকের এক্সপ্লেনের বিষয়ে। এট ফার্স্ট আমরা কিন্তু 5 নম্বর এপিসোড অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি। সপ্তাহে একটা করে এপিসোড আপলোড করা হইলেও
আপনাদের চাহিদার উপর ভিত্তি করে হয়তো বা এর পরিমাণটা বাড়ানো হবে, কেননা সপ্তাহে 2টা করে এপিসোড আপলোড করা হবে, সেই প্ল্যানিং এ কিন্তু চলতেছে। এখন যদি আপনারা কমেন্ট করেন যে ভাই আমাদের কাছে সাহেব নাটকটি অনেক ভালো লাগতেছে এন্ড আমরা নেক্সট এপিসোড দেখতে চাই, তাহলে আপনারা সেভাবেই কমেন্ট করবেন। তাহলে কিন্তু আমরা প্রতি সপ্তাহে 2টা করে এপিসোড আপলোড করে ট্রাই করব, ঠিক আছে? তো আপনারা মাস্ট বি কমেন্ট করবেন আপনারা কোথা থেকে আমাদের ভিডিওটা কন্টিনিউ করছেন। আপনি যদি বাংলাদেশের একজন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আপনার নাম, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন, এন্ড আপনি মাস্ট বি এটা কমেন্ট করবেন যে ভাই আমাদের কাছে সাহেব নাটকটি অত্যন্ত ভালো লাগে এন্ড আমরা এটা আরো অনেকদিন কন্টিনিউ করতে চাই। আপনারা এই নাটকটা টোটাল কয়টা এপিসোড কন্টিনিউ করতে চান সে বিষয়েও কিন্তু আমাদেরকে ক্লিয়ার ভাবে বলে দিবেন। তাছাড়া সাহেব নাটকের 5 নম্বর এপিসোডে কিন্তু আমরা দেখতে পাইছিলাম যে হাজী করিম সাহেবের বড় মেয়ে তার হাজবেন্ড কিন্তু অলরেডি বাংলাদেশে চলে এসেছে। বাংলাদেশে আসার পরেই কিন্তু মানে কাউকে জানিয়ে আসে নাই, তার কিন্তু প্ল্যান ছিল যে সে তাদেরকে একটা সারপ্রাইজ দিবে। হুট করে যখন তারা সবাইকে দেখবে তখন মনে হবে যে সে আমেরিকা থেকে কিভাবে হুট করে চলে আসলো। এই বিষয়টা কিন্তু অনেকটাই সারপ্রাইজ টাইপের ছিল, তো এই বিষয়টা ভালো ছিল, তো সবাই দেখে চমকে ওঠে। কেননা কিছুদিন পরেই কিন্তু হাজী করিম সাহেবের অ্যানিভার্সারি ছিল, সেই অ্যানিভার্সারির একটা অনুষ্ঠানে যা যা ঘটেছিল এই বিষয়টুকু কিন্তু আরো বেশি মজাদার ছিল। এই বিষয়টুকু আমি আপনাদের মাঝে এখন এক্সপ্লেন করার ট্রাই করব। এট ফার্স্ট হাজী করিম সাহেবের অ্যানিভার্সারিতে কিন্তু সকল বিজনেসম্যান বা বড় বড় লোকেদের হাজির হয়, সকল বড় বড় লোকেরা হাজির হয় এবং অনেক দামি দামি গিফট নিয়ে আসে। তার মধ্যে হাজী করিম সাহেবের যে বড় মেয়ের হাজবেন্ড সেও কিন্তু একটা অত্যন্ত দামি গিফট নিয়ে আসে। এন্ড যখন সেখানে সাহেব নামে মানে তাদের বাসার সামান্য একজন ড্রাইভার একটা গিফট নিয়ে আসে, তখন তার বড় মেয়ের জামাই কিন্তু তাকে বিভিন্নভাবে অপমান করতে শুরু করে। কেননা তার অপমান করার একটা রিজন ছিল, সে বলে যে আমাদের মতো এত দামি দামি গিফটের মধ্যে তোর এই কম দামি গিফট কোনোভাবেই চলবে না। সেই গিফটটা কিন্তু সে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয় এন্ড ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে এই গিফটের স্থান কোনোভাবে এখানে হবে না। তখন কিন্তু হাজী করিম সাহেব ভীষণ পরিমাণে রেগে যায় এবং বলে যে তুমি তার গিফটটা কেন ছুঁড়ে ফেলে দিলে, তুমি কি জানো যে তার ভিতরে কি আছে? তখন হাজী করিম সাহেবের বড় মেয়ের জামাই বলে যে হ্যাঁ কি আর থাকবে, হয়তো বা আছে কোনো চিরুনি কিংবা পাউডার, এরকম কম দামি সামথিং কিছু একটা থাকতে পারে। বাট সেখানে এমন একটা জিনিস ছিল সেটা দেখার পর কিন্তু আপনাদেরও চোখ একদম কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। তার আগে হাজী করিম সাহেবের মেয়ের জামাই একটা শর্ত দেয় যে তার গিফট বক্সে যদি আমার থেকেও দামি কোনো গিফট থাকে তাহলে আমি এখান থেকে নাকে খড় দিয়ে বের হয়ে যাব, আর যদি তার গিফট বক্সে আমার থেকে কম দামি কিছু থাকে তাহলে কিন্তু তাকে এখান থেকে নাকে খড় দিয়ে বের হয়ে যেতে হবে। এই কথাটা শুনে হাজী করিম সাহেব ভীষণ পরিমাণে রেগে যায় এন্ড বলে যে তুমি কি বলতেছো, ভেবে বলতেছো? আর হাজী করিম সাহেবের মেয়ের জামাই বলে যে হ্যাঁ আমি অবশ্যই সবকিছু ভেবে চিন্তেই বলতেছি। তো এইভাবে কিন্তু নাটকটা ধীরে ধীরে এগোতে থাকে। এট ফার্স্ট আমরা মনে করছিলাম যে এটা একটা কপি নাটক, বাট এটা কিন্তু টোটালি কোনো কপি নাটক না, এটা বেস্ট একটা নাটক হতে চলেছে আমাদের মাঝে। তারপর সেখানে সেই শর্তে সাহেব কিন্তু রাজি হয়ে যায় এন্ড সেখানে মোবাইলে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে সকল গিফটের কিন্তু প্রাইস মানি বের করা হচ্ছিল। সর্বপ্রথম যে প্রাইস মানিটা বের করা হয় সেটার প্রাইস ছিল 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকার একটা গিফট করা হয়েছে। তারপর ধীরে ধীরে কিন্তু এইভাবে 17 লক্ষ এন্ড এট লাস্ট হাজী করিম সাহেবের বড় মেয়ের জামাই যিনি আমেরিকাতে প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যান তার গিফট বক্সটা কিন্তু স্ক্যান করা হয় এবং সেটা দেখার পর কিন্তু ম্যাক্সিমাম সবাই চমকে ওঠে যে 20 লাখ টাকা দিয়ে একটা গিফট করা হয়েছে। তারপর সময় আসে সাহেবের গিফট বক্সটা কিউআর কোড স্ক্যান করার। যখনই সাহেবের কিউআর কোডটা স্ক্যান করা হয় তখন রীতিমতো সেইখানে একটা হট্টগোল বেঁচে যায়, কেননা সেই গিফটের প্রাইস ছিল 1,25,00,000 টাকা। এটা দেখার পর কিন্তু ম্যাক্সিমাম সবাই একদম হতবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, সাধারণ একজন ড্রাইভারের কাছে 1,25,00,000 টাকার একটা গিফট বক্স। কিন্তু এটা দেখার পরও তাদের মধ্যে যে সত্যটা হয়েছিল যে নাকে খড় দিয়ে সেখান থেকে বের হয়ে যাবে, সাহেব কোনোভাবে চায়নি যে তাদের মধ্যে কোনো ঝামেলা হোক, তারা সবাই অনুষ্ঠানটা উপভোগ করুক। সেই জন্য কিন্তু সাহেব বলে যে আপনাদের কোনো কিছু করতে হবে না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করুন। এইভাবে কিন্তু অ্যানিভার্সারিটা পার হয়ে যায় এন্ড অ্যানিভার্সারির যে সিনটা ছিল সেই সিনের শেষে আমরা দেখতে পাই যে হাজী করিম সাহেবের স্ত্রী বা ওয়াইফ যে আসে সে তাকে কিন্তু ভীষণ টেন্স দেখাচ্ছিল। তখন হাজী করিম সাহেব জিজ্ঞেস করে যে কি হয়েছে তোমার, তোমাকে এত টেনশন কেন দেখাচ্ছে? তখন হাজী করিম সাহেবের স্ত্রী বলে যে টেনশন দেখাবে না তো কি করবে, আপনার বাসার সামান্য একজন ড্রাইভার সে 1,25,00,000 টাকা দিয়ে কিভাবে আপনাকে একটা গিফট করতে পারে? তার কাছে যদি এত টাকাই থেকে থাকে তাহলে আপনার কোম্পানিতে সামান্য একজন ড্রাইভারের চাকরি সে কি কারণে করে?
এভাবে কিন্তু বিভিন্নভাবে কথাবার্তা চলতে থাকে। অ্যান্ড তখন হাজী করিম সাহেব বলে যে সে কি, তার পরিচয় বের করার থেকে আমাদের সর্বপ্রথম এটা বের করা উচিত যে তার উদ্দেশ্য কি, সে এত বড় একজন পার্সন হওয়ার পরেও কেন আমাদের বাড়িতে সামান্য একজন ড্রাইভারের কাজ করতেছে। অ্যান্ড রেহান চৌধুরীর সাথে এরকম বড় একটা ঘটনা, তারপর তাদের ইউনিভার্সিটিতে 1,25,00,000 টাকা দামের একটা গিফট দেওয়া, এটা কিন্তু সবাইকে অবাক করে এন্ড সবাই তার বিষয়ে ভাবতে শুরু করে। এবং হাজী করিম সাহেব মনে মনে ভাববে যে সে যেই হোক তার পরিচয় বের করার থেকে আমাদের তার উদ্দেশ্যটা বের করা বেশি জরুরি। এইভাবে কিন্তু নাটকটা ধীরে ধীরে গড়াতে থাকে এন্ড নাটকটা বেটার একটি কিছু আমাদের মাঝে কিন্তু উপস্থাপন করতেছে। নাটকটা অনেক ভালো কিছু আমাদেরকে দেওয়ার ট্রাই করতেছে। হোপফুলি যে নাটকটা আমাদের মাঝে অনেক ভালো লাগবে। এন্ড সপ্তাহে একটা করে এপিসোড আপলোড করা হইলেও খুব শীঘ্রই সাহেব নাটকের সপ্তাহে 2টা করে এপিসোড আপলোড করা হবে। আপনারা সবাই ওয়েট করেন, নাটকটি দেখতে থাকেন, হোপফুলি যে বেটার কিছু দেখতে পাবেন। এন্ড নাটকটা যে সিন গুলা সত্যি বলতে সবাই অবাক করবে এন্ড সবার কাছে ভালো লাগার মতো একটা সিন, হোপফুলি সবারই ভালো লাগবে। সো ওয়েট এন্ড সি এন্ড দেখতে থাকেন কি ঘটতে চলেছে। আমিও জানতে চাই। চিন্তা করো না, আমার কিন্তু একটু ভয় লাগছে। ভয় পেও না, তাড়াহুড়ো করে বাক্স খুলবে না। আমাদের বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি।